1899 সালের 24শে মে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো এক শীতের রাতে তিনি রচনা করেছিলেন বিদ্রোহী কবিতা। সুতরাং সেই অর্থে 2021 সাল হল বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ। নজরুল তখন 22 বছরের যুবক। 1899 সালে তার জন্ম এবং 1921 সালে বিদ্রোহী কবিতা রচনা। 1922 সালের জানুয়ারি মাসের 6 তারিখে সেটি প্রথম প্রকাশিত হয় বিজলি নামে একটি সাপ্তাহিক পত্রিকায়। 1917 সালের আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। কলকাতা থেকে প্রথমে তিনি গিয়েছিলেন করাচি সেনানিবাসে 49 বেঙ্গলি ব্যাটালিয়ন বা 49 বেঙ্গলি রেজিমেন্টে, এবং তার 2 বছর পরে 1920 সালের মার্চ মাসে সেই 49 বেঙ্গলি রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। নজরুল ইসলাম করাচি থেকে কলকাতায় চলে আসেন। কলকাতায় আসার 2-1 দিন পরে তিনি উঠেছিলেন 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির বাড়িতে। সেখানে তিনি থেকেছিলেন। সেই সময়ে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন মুজাফফর আহমেদ, তিনিও বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনিও থাকতেন ওই 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। 21 সালের আগস্ট মাস নাগাদ তিনি 32 নম্বর কলেজ স্ট্রিটের বাড়িটি ছেড়ে দেন এবং চলে আসেন 3/4C তালতলা লেনে। 3/4C তালতলা লেনের এই যে দোতলা বাড়িটাতে তিনি ছিলেন, সেই বাড়িটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এবং এই বাড়িতেই নজরুল ইসলাম বেশ কয়েক মাস অবস্থান করেছিলেন। তিনি সেখানে ছিলেন এবং তিনি প্রচুর কবিতা, গল্প, উপন্যাস, গান লিখেছিলেন এই বাড়িতে থেকে, এবং তার সঙ্গী ছিলেন মুজাফফর আহমেদ। তো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবিতাটা লেখা হলো এবং সেটি প্রকাশিত হলো 6 জানুয়ারি বিজলি পত্রিকায়। যেদিন নজরুল ইসলাম কবিতাটি লিখলেন, যেদিন রাত্রে, পরদিন সকালবেলা তিনি কবিতাটি শোনালেন মুজাফফর আহমেদকে। কাজী নজরুল ইসলাম এর স্মৃতিকথা নামে মুজাফফর আহমেদ একটা বই লিখেছেন। সেই বইতে উনি কিভাবে ব্যক্ত করেছেন ঘটনাটি, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মুজাফফর আহমেদ লিখছেন, সে কবিতাটি লিখেছিল রাত্রিতে। রাত্রির কোন সময় তা আমি জানি না। রাত 10টার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে আমি বসেছি, এমন সময় নজরুল বলল সে একটা কবিতা লিখেছে। পুরো কবিতাটি সে তখন আমায় পড়ে শোনালো। বিদ্রোহী কবিতার আমিই প্রথম শ্রোতা। আমার মনে হয় নজরুল ইসলাম শেষ রাত্রে ঘুম থেকে উঠে কবিতাটি লিখেছিল, তা না হলে এত সকালে এসে আমাকে কবিতা পড়ে শোনাতে পারতো না। এখন থেকে 44 বছর আগের নজরুল কিংবা আমার কারো ফাউন্টেন পেন ছিল না। দোয়াতে বারে বারে কলম ডোবাতে গিয়ে তার মাথার সঙ্গে হাত তাল মেলাতে পারবে না, এই ভেবেই সম্ভবত সে কবিতাটি প্রথমে পেন্সিলে লিখেছিল। পরদিন মুসলিম ভারত পত্রিকার আফজালুল হক তিনি নজরুলের কাছে এলেন। নজরুলের একটা স্বভাব ছিল যে কোনো একটা ভালো কবিতা লিখতে পারলে তিনি যাদেরকে সামনে পেতেন তাদের সামনে নিজে নিজেই সেটিকে
পড়ে শোনাতেন, আবৃত্তি করে শোনাতেন। তো আফজালুল হককেও তিনি কবিতাটি শোনালেন। শুনে আফজালুল হক সেটি মুসলিম ভারত পত্রিকায় ছাপতে রাজি হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার পেন্সিলের লেখা যে কবিতাটি, সেই কবিতাটির একটি কপি করিয়ে নিলেন। আফজালুল হক কবিতাটি নিয়ে চলে গেলেন। তারপরেই এলেন বিজলী পত্রিকার অবিনাশ চন্দ্র ভট্টাচার্য। নজরুল তাকেও বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে শোনালেন এবং অবিনাশ চন্দ্র ভট্টাচার্য তিনিও কবিতাটি শুনে খুব খুশি হলেন। তিনিও বিজলী পত্রিকায় সেটিকে ছাপানোর জন্য নজরুলকে বললেন কবিতাটির কপি করে নেব। নজরুল প্রথমে ইতস্তত করছিলেন, কিন্তু পরে তাকে কপি দিলেন। তখন নজরুল বলেছিলেন যে কবিতাটি আমি মুসলিম ভারত পত্রিকার জন্য পাঠিয়ে দিয়েছি। তো অবিনাশ চন্দ্র ভট্টাচার্য বললেন বা জানতেন যে মুসলিম ভারত যে পত্রিকাটি, এই পত্রিকাটির গুণমান খুব উচ্চমানের এবং যেহেতু গুণমান উচ্চমানের সেই জন্য ওটি বের করতে অনেক সময় নষ্ট হতো, অনেক সময় লাগতো। আর এই পত্রিকাটি ছিল ত্রৈমাসিক, 3 মাস অন্তর বেরোবে এবং ইতিমধ্যে এই পত্রিকাটি প্রকাশনা অনিয়মিত হয়ে পড়েছিল। নজরুলের কবিতাটি মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হবে, কিন্তু কবে হবে কেউ জানে না। তখন অবিনাশ চন্দ্র ভট্টাচার্য সেটিকে নিজের পত্রিকায় ছাপতে রাজি হলেন। নজরুল বারণ করলেন, কিন্তু শুনলেন না। তারপর বললেন, তুমি তো শুনবে না, তাহলে এলাম। তিনি আরেকটি কপি করে দিলেন বিজলী পত্রিকায় এবং ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে যে কবিতাটি লেখা হলো সেটি প্রথম ছাপানো হলো বিজলী পত্রিকাতে 6ই জানুয়ারি, আমি একটু আগে উল্লেখ করেছি। বিজলী পত্রিকাতে কবিতাটি প্রকাশিত হওয়ার পরদিন অর্থাৎ 7ই জানুয়ারি নজরুল বিজলী পত্রিকার অফিসে চলে গেলেন এবং 4খানা কপি নিলেন। তিনি বললেন, এই কবিতাটি আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শোনাবো। নজরুল বিকালবেলা 4খানা বিজলী পত্রিকা বগল দাবা করে নিয়ে সোজা রবীন্দ্রনাথের বাড়িতে চলে গেলেন। বিজলী পত্রিকার একটা কপি রবীন্দ্রনাথকে দিলেন এবং নিজে নিজে অঙ্গভঙ্গি করে কবিতাটি আবৃত্তি করে শোনালেন। শুনে রবীন্দ্রনাথ খুব খুশি হলেন। রবীন্দ্রনাথ স্তব্ধ হয়ে কাজীর মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর তাকে জড়িয়ে বুকের কাছে এনে বললেন, আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমার কবি প্রতিভায় জগৎ আলোকিত হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। এই একটি কবিতার জন্য নজরুল বাংলা সাহিত্য সমাজে একটা পাকা স্থান করে নিলেন এবং বিদ্রোহী কবিতার শিরোনাম তার উপাধি হিসাবে ব্যবহৃত হতে থাকলো। সকলে নজরুলকে বলতে লাগলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি একের পর এক সমস্ত সৃষ্টি তিনি লিখে গেছেন। প্রত্যেক মানুষের জীবনে উত্থান পতন, উথাল পাতাল আছে এবং প্রত্যেকটি আবেগকে তিনি কাজে লাগিয়ে কবিতা, গান, গল্পের মাধ্যমে উপস্থাপন করতে শুরু করলেন। এই বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি ঔপনিবেশিক শাসন এবং শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আবেগকে যথাযথভাবে তুলে ধরতে পেরেছিলেন। বিদ্রোহী কবিতা প্রকাশ হওয়ার পরে বাংলা সাহিত্য সমাজের বহু মানুষ তাকে উৎসাহ দিয়েছেন, তার প্রশংসা করেছেন, কিন্তু একটি মানুষ তার এই কবিতাকে সমাদরে গ্রহণ করতে পারেননি। তিনি হলেন কবি মোহিতলাল মজুমদার। তার কারণ আছে কেন পারেননি। যেদিন কাজী নজরুলের এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় তার 1 বছর আগে কবি মোহিতলাল মজুমদার আমি নামক একটি কবিতা লিখেছিলেন এবং মোহিতলাল মজুমদারের দাবি নজরুল তার আমি কবিতার ভাব সম্পদ চুরি করে বিদ্রোহী কবিতাটি লিখেছেন।
এবং পরবর্তীকালে সমালোচকরা দুটি কবিতা পাশাপাশি রেখে দেখিয়েছেন যে দুটি কবিতার মধ্যে রচনা শৈলীতে খানিকটা সাদৃশ্য থাকলেও অন্তর্নিহিত বৈসাদৃশ্য প্রকট। এবং মহিতলাল মজুমদারের আমি কবিতা থেকে চুরি করে ভাব সম্পদ নিয়ে বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছে, এটা অনেকেই মেনে নিতে চাননি। যারা নজরুলের এই বিদ্রোহী কবিতাটি প্রশংসা করেছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত ও প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। শ্রী শৈলেন্দ্র কুমার মল্লিক বিদ্রোহী বীর নামক একটি কবিতা মুসলিম ভারত পত্রিকাতে ছাপিয়েছিলেন। সেই কবিতাটি হচ্ছে এই নজরুলের বিদ্রোহী কবিতাটি লেখার পরে তার যা চিন্তা ভাবনা। আমরা এখন সেই কবিতাটি শুনব। ওগো বিদ্রোহী রণবীর, ওগো চঞ্চল অস্থির, ওগো বঙ্গবাণীর বিনা বৈঠকে ভেরিনাদ গম্ভীর, ওগো বিদ্রোহী রণবীর, ওগো অলস প্রেমের শান্ত কুঞ্জে করুণ কাদন কবিতা পুঞ্জে অট্টহাসির মহারোল সুগভীর, ওগো নয়নে তোমার সৃষ্টি ছাড়া ও তীব্র দৃষ্টি দোল, ওগো কোরবানি খুনে লাল, ওগো কামাল পাশার বজ্র করের শমশের ছোঁয়া ঢাল, ওগো মরণ হরণকারী, ওগো আগমনী গানে জাগরণী গাওয়া রণগৈরিক ধারী, ওগো বীর তলোয়ার ভক্ত, তুমি মহরম খেলো জয়গান গাহি মাখি শহীদের রক্ত, ওগো বিস্ময় বাঙালির। কিন্তু নজরুলের ভাগ্যে কেবলমাত্র প্রশংসাই ছিল না, ছিল অনেক কটূক্তি। নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পর তার প্যারোডি লিখেছিলেন সজনীকান্ত দাস। প্যারোডি তার মানে হচ্ছে উপহাসমূলক কবিতা। সজনীকান্ত দাস বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন। একটি কবিতা হচ্ছে ব্যাং। আমি পড়ছি। আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, ভৈরব রবসে বর্ষা আসিলে ডাকি যে গ্যাঙর গ্যাং, আমি ব্যাং দুইটা মাত্র ঠ্যাং। আরো কবিতা আছে অসম ছন্দে লেখা। আমি সাপ, আমি ব্যাঙেরে গিলিয়া খাই, আমি বুক দিয়ে হাঁটি, ইঁদুর ছুচোর গর্তে ঢুকিয়া যাই, আমি ভীম ভুজঙ্গ ফণিনী দলিত ফনা, আমি ছোবল মারিলে নরের আয়ুর মিনিট যে যায় গনা, আমি নাক শিশু, আমি ফণি মনসার জঙ্গলে বাসাবাদী, আমি বে অফ বিস্কে সাইক্লোন, আমি মরু সাহারার আধি, আমি খোদার ষণ্ড নিখিলের নীল খিলানে যে খুরহানি। এবং সজনীকান্ত দাস নিজেই তার স্মৃতিকথায় লিখেছেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহীকে ব্যঙ্গ করিয়া একদিন ব্যাং লিখিয়া ফেলিলাম। একদিন প্রাতে আমার ঘরে বেশ ঘটা করিয়া 2-4 জন বন্ধুর নিকট কামস্কাটকীয় ছন্দ এবং বিশেষ জোর দিয়া আমি ব্যাং পাঠ করিতেছি। মহিতলাল ধীরে ধীরে আমার দরজার সম্মুখে উপস্থিত। তিনি তখন নজরুল ইসলামের প্রতি অপ্রসন্ন, তাই বিদ্রোহী প্যারোডি কানে প্রবেশ করিতেই আত্মবিস্মৃতভাবে আমার ঘরে চলিয়া আসিলেন। সমগ্র কবিতাটি আবার তাহাকে শুনাইতে হইল। তিনি আমাকে আশাতীত রূপে তারিফ করিলেন। এইরকম ভাবে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি সমগ্র বাংলা সাহিত্য জগতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। তাহলে বন্ধুরা, এই বিদ্রোহী কবিতাকে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।